হ্যালো এভরিওয়ান। সো লাস্ট ভিডিওতে আমরা একাডেমিক ট্রান্সক্রিপ্ট সম্পর্কে জেনেছি যে ইউএসএতে কি ধরনের একাডেমিক ট্রান্সক্রিপ্ট প্রয়োজন পড়ে। আজকে আমরা জানবো যে রিকমেন্ডেশন লেটার কি রিকমেন্ডেশন লেটার সাবমিট করা যায় এবং কাদেরকে ইনভাইট করতে হবে এবং কি রিকমেন্ডেশন লেটার আপলোড করতে হবে। সো ১ম এ চলে আসে হচ্ছে কাউন্সিলর রিকমেন্ডেশন লেটার। সবচেয়ে ইম্পোর্টেন্ট যে এলিমেন্ট আপনার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সেটা হচ্ছে এই কাউন্সিলর রিকমেন্ডেশন লেটার টপ ইউনিভার্সিটির ক্ষেত্রে। সেকেন্ড হচ্ছে আপনার টিচার রিকমেন্ডেশন লেটার এবং লাস্ট হচ্ছে এডিশনাল রিকমেন্ডেশন লেটার। এলওআর মানে হচ্ছে লেটার অফ রিকমেন্ডেশন বেসিক্যালি। সো কাউন্সিলর রিকমেন্ডেশন লেটারে কি থাকে, টিচার রিকমেন্ডেশন লেটারে কি থাকে এবং অ্যাডিশনাল রিকমেন্ডেশন লেটারে কি থাকে এটা আমরা আজকের ভিডিওতে আলোচনা করব এবং এগুলার টেমপ্লেটও একটা করে আমরা দিয়ে দিব। অলসো আ কিভাবে এগুলো আপলোড করতে হয় সেই প্রসেসটা আজকে আমরা আলোচনা করব। সো লেটস টক অ্যাবাউট কাউন্সিলর এলওআর বা কাউন্সিলর রিকমেন্ডেশন লেটার। ইউএস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পোর্টেন্ট ডকুমেন্ট হচ্ছে কাউন্সিল রিকমেন্ডেশন লেটার। ইন টার্মস অফ রিকমেন্ডেশন লেটার্স। সো এই রিকমেন্ডেশন লেটারে আপনাকে আপনার কাউন্সিলরকে ইনভাইট করতে হবে যে আপনার ওভারঅল সম্পর্কে, আপনার ওভারঅল পার্সোনালিটি সম্পর্কে লিখবে। এখানে কিন্তু কোনো স্পেসিফিক কিছু লিখবে না। কোনো স্পেসিফিক কোর্স সম্পর্কে লিখবে না যে আপনি ফিজিক্সে অনেক ভালো ছিলেন, আপনি কেমিস্ট্রিতে অনেক ভালো ছিলেন। আপনার কেমিস্ট্রির এক্সপেরিয়েন্সেস এগুলো এখানে লিখবে না। এখানে লিখবে আপনার ওভারঅল পার্সোনাল কোয়ালিটিস সম্পর্কে। আপনি কি টাইপের স্টুডেন্ট ছিলেন? আপনাকে কিভাবে কাউন্সিলর চিনেছে এবং হচ্ছে আপনার অ ওভারঅল অ্যাক্টিভিটি কিরকম ছিল আপনার স্কুলে এবং স্কুলের বাইরে আপনি ২ টাই মেনশন করতে পারেন। কিন্তু এইখানে কোনো স্পেসিফিক কিছু মেনশন করা যাবে না। আপনি আপনার একাডেমিক ওভারঅল প্রোগ্রেস মেনশন করতে পারেন। আপনার কাউন্সিলরকে বলতে পারেন যে উনি উনার একাডেমিক প্রোগ্রেস গুলা আপনার একাডেমিক প্রোগ্রেস গুলো যাতে মেনশন করে এবং আপনার কাউন্সিলর যখন লিখবে তখন আ আপনি একটা জিনিস উনাকে দিতে পারেন যেটা উনাকে বেশি হেল্প করবে সেটাকে বলা হয় হচ্ছে ব্র্যাগ শিট। এই ব্র্যাগ শিটটাতে আপনার বেসিক্যালি আপনার ওভারঅল একাডেমিক বা আপনার ওভারঅল এক্টিভিটিস এভরিথিং আপনি এখানে মেনশন করতে পারেন। আপনার এক্সপেরিয়েন্স গুলো মেনশন করতে পারেন। যেটা আমরা টেমপ্লেট এবং হচ্ছে কিরকম দেখতে হয় সেটা আমরা দিয়ে দিব। সো আ সেখানে আপনি আবার সবকিছু মেনশন করলে যেটা হবে যে কাউন্সিলর কিন্তু আপনার ব্যাপারে ছাড়াও আরো অনেক স্টুডেন্টের সম্পর্কে হচ্ছে রিকমেন্ডেশনটা লিখবে। সেই ক্ষেত্রে আপনার ব্যাপারে সবকিছু উনার মনে রাখাটা ইন জেনারেল সম্ভব না। তো সেই ক্ষেত্রে আপনি যখন একটা ব্র্যাগ শিটে যখন আপনার সবকিছু এক্সপেরিয়েন্সেস, আপনার একাডেমিক্স অ্যান্ড এভরিথিং, আপনার স্কুল অ্যাক্টিভিটি যখন আপনি মেনশন করে দিচ্ছেন, তখন কাউন্সিলরের জন্য সুবিধা হচ্ছে আপনার জন্য একটা রিকমেন্ডেশন লেটার লিখা। ওকে। সো কাউন্সিলর এরকম একজন মানুষ হতে পারে একটা স্কুলের যিনি অ্যাডমিনিস্ট্রেশন এ আছেন বা হচ্ছে যিনি অ্যাজ আ প্রিন্সিপাল উনিও হতে পারে। যদি আপনার স্কুলে অ্যাপয়েন্টেড কোনো কাউন্সিলর না থাকে অথবা লাস্টলি আপনার স্কুলের কোনো টিচারও আপনার কাউন্সিলর হতে পারেন। যদি তিনি আ সেই ব্যাপারে জ্ঞান রাখেন এবং হচ্ছে আপনার স্কুল যদি তাকে কাউন্সিলর হিসেবে অ্যাপয়েন্ট করে। এইটাও আপনি করতে পারবেন। লাস্টলি আপনার স্কুলের বা আপনার ওই কলেজের সেই কাউন্সিলর আপনার সবকিছু আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট থেকে শুরু করে উনার রিকমেন্ডেশন লেটারটা সাবমিট করবে, আপলোড করবে। আমাকে অনেকে কোয়েশ্চেন করে যে, "ভাইয়া টিচার রিকমেন্ডেশন লেটারও কি কাউন্সিলর আপলোড করতে পারবে?" না। শুধুমাত্র কাউন্সিলর রিকমেন্ডেশন লেটার এবং আপনার ট্রান্সক্রিপ্টস গুলাই কাউন্সিলর আপলোড করতে পারবে উনার পোর্টালে। নাও লেটস টক অ্যাবাউট যে টিচার রিকমেন্ডেশন লেটারে কি ধরনের রিকমেন্ডেশন সাবমিট করা যায়। যদি আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি STEM এর যেকোনো একটা সাবজেক্ট বা যেকোনো ২-৩ টা সাবজেক্টের রিকমেন্ডেশনটা সাবমিট করতে পারেন বা আপনার টিচারকে অ্যাপ্রোচ করতে পারেন লেখার জন্য। তার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ। ম্যাথটা খুব বেশি ইম্পোর্টেন্ট। ম্যাথটা আসলেই আ আপলোড করা উচিত বা আপনার হচ্ছে আপনার টিচারের একটা ম্যাথ রিকমেন্ডেশন লেটার লেখা উচিত। আ দেন আপনি যদি এখানে আমি একটু বলে দেই। আপনি যদি কম্পিউটার সায়েন্স বা ফিজিক্স বা এইরকম রিলেটেড কোনো মেজরে পড়তে যেতে চান, সেক্ষেত্রে ফিজিক্স অ্যান্ড ম্যাথটা খুব বেশি ইম্পোর্টেন্ট। অথবা আপনি যদি বায়োলজি রিলেটেড কোনো একটা মেজর নিতে চান, লাইক বায়োমেডিক্যাল সায়েন্সেস অর বায়োকেমিস্ট্রি সামথিং লাইক দ্যাট। ইন দ্যাট কেস বায়োলজি এবং কেমিস্ট্রি নেওয়ার জন্য আমি রেকমেন্ড করব। সাথে ম্যাথটা নেওয়ার জন্য আমি রেকমেন্ড করব। আচ্ছা নেক্সট, সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে আপনি আর্টসের যেকোনো একটা সাবজেক্টের রিকমেন্ডেশন যেটা নিতে পারেন, সেক্ষেত্রে আপনি বাংলাদেশের গ্লোবাল স্টাডিজ নিতে পারেন অথবা হচ্ছে আ আর্টস বা কালচারে যদি আপনি কোনো সাবজেক্ট পড়ে থাকেন, সেটা আপনি নিতে পারেন বা সেটা যদি আপনার মেজরের সাথে ইম্পোর্টেন্ট হতে পারে বা আপনি সেই রিলেটেড কোনো এক্সট্রা কারিকুলার এক্টিভিটি আপনার থাকতে পারে, সেক্ষেত্রে আপনি এই রিলেটেড এক্টিভিটিস এর বা একাডেমিক এর রিকমেন্ডেশন এটা নিতে পারেন। লাস্টলি আমি যেটা মেনশন করেছি সেটা হচ্ছে ইংলিশ। সেটা খুবই ইম্পোর্টেন্ট।
আপনি একটা ইংলিশ রিকমেন্ডেশন লেটার অবশ্যই নিবেন, যেটা আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি কে বা ওভারঅল আপনার ইংলিশ একাডেমিকে কিরকম ছিল, সেইটা খুব স্ট্রংলি মেনশন করবে। কারণ এইটা আসলে আ STEM এর বাইরে ইংলিশে আপনি কিরকম সেইটা বুঝতে হেল্প করে। আপনার আ IELTS স্কোর বা Duolingo স্কোরের পাশাপাশি যদি আপনার একটা রিকমেন্ডেশন লেটারও থাকে, সেটা খুবই হেল্প করে ইন অ্যাপ্লিকেশন। ওকে। এখন আসি, এই যে এত সব রিকমেন্ডেশন লেটার, এটাও কি একজন টিচার আপলোড করবে? নাকি আপনি আপলোড করবেন? না কে আপলোড করবে আসলে? এইখানে আমি বলে দেই, আপনাকে যেটা করতে হবে, আপনি কমন অ্যাপে অ্যাপ্লিকেশন সাবমিট করার আগে যে রিকমেন্ডের অপশনটা ছিল, যেটা আমি লাস্ট ভিডিওতে বলেছি, যেখানে আপনি কাউন্সিলর এড করতে পারবেন। অলসো আপনি ইন্ডিভিজুয়াল টিচার্সদেরও এড করতে পারবেন। লাইক ফিজিক্সের টিচারকে আপনি এড করতে পারবেন। কেমিস্ট্রি টিচারকে এড করতে পারবেন। থ্রু ইমেইল লাইক ইনভিটেশন লিঙ্ক, বায়োলজি পারবেন, ম্যাথের পারবেন। যতগুলা করা যায় ততগুলা আপনি এখানে এড করতে পারবেন বা ইনভাইট করতে পারবেন। দেন উনারা উনাদের পোর্টালে বা উনাদের ইমেইলে একটা ইনভিটেশন লিঙ্ক যাবে। যেখান থেকে উনারা কমন অ্যাপের জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যেটা রিকমান্ডার অ্যাকাউন্ট। সেইখানে যেয়ে আপনার জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ইংলিশ হোয়াটএভার রিকমেন্ডেশন লেটার আপলোড করবে। কাউন্সিলরের ক্ষেত্রেও আপনাকে সেম কাজটা করতে হবে, টিচারের ক্ষেত্রেও আপনাকে সেম কাজটা করতে হবে এবং অ্যাডিশনাল রিকমেন্ডেশন লেটারের ক্ষেত্রেও আপনাকে সেম কাজটা করতে হবে। ওকে, এখন আসি টিচার রিকমেন্ডেশন লেটার লিখতে হবে কিভাবে? টিচার রিকমেন্ডেশন লেটার লেখার ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ আমি বলতেছি যেটা, বা ইংলিশ আমি সোশ্যাল সায়েন্স এগুলো বলছি। আমি স্পেসিফিক্যালি কিন্তু সাবজেক্টের নাম বলতেছি বা কোর্সের নাম বলতেছি। এই সাবজেক্ট গুলোর আপনাকে স্পেসিফিক জিনিসগুলো লিখতে হবে। আপনি একাডেমিক্যালি ফিজিক্সে কেমন ছিলেন? আপনি একাডেমিক্যালি কেমিস্ট্রিতে কেমন ছিলেন? একাডেমিকের বাইরে আপনার ফিজিক্স এক্টিভিটিস কিরকম ছিল? আপনার কেমিস্ট্রিতে এক্টিভিটিস কিরকম ছিল? রিকমেন্ডেশন লেটার ক্ষেত্রে আপনার টিচারকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে, রিকমেন্ডেশন লেটারটা খুব বেশি ইনফরমাল না হয়ে যায়, আবার খুব বেশি ফরমাল না হয়ে যায়। কারণ আপনি যখন একটা স্টোরি বা আপনার টিচারের সাথে আপনার এক্সপেরিয়েন্স যখন আপনি কানেক্ট করতে পারছেন না, তখন কিন্তু এটা খুবই ফরমাল শোনাবে এবং তখন আসলে ওই রিকমেন্ডেশন লেটারের ভ্যালুটা অনেক কমে যাবে। সো মাই সাজেশন ইস অলসো, আমি এটা কলেজ এসে গাইড থেকেও কোট করতেছি। সেটা হচ্ছে আ যে সাজেশনটা ওইখানে দেওয়া এরকম ভাবে যে, আপনি আপনার রিকমেন্ডেশন লেটার বা আপনার যে টিচার আপনার রিকমেন্ডেশন লেটার লিখবে, উনি স্টোরি দিয়েই স্টার্ট করতে পারে। এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে ফার্স্ট এ লিখতে হবে যে, "ইট ইস মাই প্লেজার টু রিকমেন্ড" বা এরকম কিছু। উনি যেভাবে ইচ্ছা সেভাবে স্টার্ট করতে পারে এবং খুবই রিকমেন্ডেড হচ্ছে আপনার টিচার যখন আপনার টিচার যখন আপনার জন্য রিকমেন্ডেশন লেটার লিখবেন, তখন যাতে আপনি তাকে সাজেশন দিতে পারেন যে, আ বা টিচারের কাছে সাজেশন দিতে পারেন যেন উনি আপনার জন্য স্টোরি ওয়েতে বা আপনার সাথে যে এক্সপেরিয়েন্সেস গুলো উনি ফিল করতে পারছেন বা উনি স্কুলে ছিলেন যখন, তখন আপনার সাথে যে এক্সপেরিয়েন্স গুলো ছিল, ওই টোনটাতে যাতে উনি রিকমেন্ডেশনটা লিখতে পারেন। সো কাউন্সিলর রিকমেন্ডেশন এর কথা বললাম, টিচার রিকমেন্ডেশন এর কথা বললাম। এখন আসি এডিশনাল রিকমেন্ডেশন এটার নিয়ে। টিচার বা আ দেন কাউন্সিলর বাদেও আপনি বাইরে যেকোনো এক্টিভিটি যেগুলো করেছেন সেখান থেকে রিকমেন্ডেশন এটা নিতে পারেন। সেক্ষেত্রে আপনার ক্লাবস হতে পারে, আপনি কোথাও অথবা জব বা ইন্টার্নশিপ করেছেন সেটা হতে পারে। রিসার্চ করেছেন কোন একটা প্রফেসরের আন্ডারে বা প্রফেসরের সাথে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলেন, কোন একটা ল্যাবে কাজ করেছেন, সেইটাও রিকমেন্ডেশন এটা হতে পারে। আপনার ফ্রেন্ডের রিকমেন্ডেশন এটা হতে পারে। যদি এখানে পিয়ার লেখা, এটার মেইন কারণ হচ্ছে আপনি যাদের সাথে কাজ করেছেন। এক্সপেরিয়েন্স রিলেটেড, নট জাস্ট যে আপনি কারো সাথে আড্ডা মেরেছেন সেটার এখানে রিকমেন্ডেশন এটা। নো। ইটস লাইক আপনি যাদের সাথে কাজ করেছেন, কোন একটা অর্গানাইজেশন হতে পারে, আপনার ফ্রেন্ডদের সাথে আপনি কোন একটা অর্গানাইজেশন করেছেন। সেই অর্গানাইজেশন নিয়ে আপনি আপনার ফ্রেন্ড আপনাকে রেকমেন্ড করতে পারে যে, আপনি কি আ কন্ট্রিবিউট করেছেন এবং কিভাবে তাদের সাথে বিহেভ করেছিলেন। আপনার টিম ম্যানেজমেন্ট কেমন ছিল? আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্স সেখানে কেমন ছিল? আপনার লিডারশিপ কোয়ালিটি সেখানে কেমন ছিল? এভরি সিঙ্গল থিং হি ক্যান অর শি ক্যান মেনশন ইন হিজ রিকমেন্ডেশন লেটার অর হার রিকমেন্ডেশন লেটার। লাস্টলি ফ্যামিলি রিকমেন্ডেশন লেটারও হতে পারে। আপনার ভাই বা আপনার বাবা-মা বা আপনার খুবই ক্লোজ রিলেটিভ আপনার সম্পর্কে কিভাবে, সেইটাও আপনি কিন্তু ফে অ্যা সাবমিট বা আপলোড করতে পারেন এবং আরো রিকমেন্ডেশন এর আপনি আপলোড করতে পারবেন। যেমন আরসিজিও রিকমেন্ডেশন আপনি আপলোড করতে পারবেন। বা আপনি কোন একটা কমিউনিটি অর্গানাইজেশন ছিলেন, সেই অর্গানাইজেশনের সিইও থেকে বা সেই অর্গানাইজেশনের ফাউন্ডার থেকে আপনি রিকমেন্ডেশন নিতে পারবেন। সো এবং এক্ষেত্রে বলে দেই, টিচার এবং কাউন্সিল রিকমেন্ডেশন লেটার এর মতোই উনাদেরকে বা উনাদের যে কোম্পানি আছে বা যেখানেই আপনি যে রিকমেন্ডেশন এর নেন না কেন, তাদেরকে ইমেইলে
হচ্ছে ওই কমন অ্যাপের থ্রুতে আপনাকে ইনভিটেশন পাঠাইতে হবে। অ্যান্ড দেন উনাটা ইমেইলে একটা ইনভিটেশন লিঙ্ক যাবে। এখান থেকে উনারা হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যেটা হচ্ছে এডিশনাল অ্যালোয়ারের জন্য একটা অ্যাকাউন্ট। সেখানে উনারা আপনাদের রিকমেন্ডেশন লেটার আপলোড করতে পারবেন। এবার আসি এই রিকমেন্ডেশন লেটার গুলোতে আসলে কি থাকে? এখানে থাকে আপনি ক্লাবে কি কাজ করেছেন, আপনি জবে কি কন্ট্রিবিউট করেছেন, ইন্টার্নশিপে আপনার ৩ মাসে বা ৬ মাসের ইন্টার্নশিপে আপনি কি কন্ট্রিবিউশন আ করতে পেরেছেন। রিসার্চে আপনি কি কাজ করেছেন খুবই স্পেসিফিক্যালি লিখতে হয়। আ পিয়ার রিকমেন্ডেশন এর ক্ষেত্রেও খুবই স্পেসিফিক্যালি লিখতে হয় যে আপনি কি কাজ করেছেন, আপনার ফ্রেন্ডদের সাথে আপনার বিহেভিয়ার কেমন ছিল এটসেট্রা। ফ্যামিলি রিকমেন্ডেশন এর ক্ষেত্রে আপনার ফ্যামিলি রেসপনসিবিলিটিটা খুব বেশি শো করে যে আপনি কিভাবে আপনার ফ্যামিলিকে কন্ট্রিবিউট করতে পেরেছেন। বা আপনি হতে পারে যে আপনি আ আপনার ফ্যামিলির জন্য যেকোনো ধরনের এক্সপেন্সেস, ফাইন্যান্সিয়াল এক্সপেন্স আপনি হেল্প করেছেন বা মেডিকেল এ আপনি হেল্প করেছেন। ইচ অ্যান্ড এভরি ডিটেইলস ইউ ক্যান মেনশন হিয়ার। ওকে? সো লাস্টলি বলব যে আপনি যেকোনো রিকমেন্ডেশন লেটার আপলোড করতে পারবেন। কিন্তু কমন অ্যাপের ক্ষেত্রে কিছু কলেজ আছে যারা হচ্ছে আপনার এডিশনাল রিকমেন্ডেশন লেটারের ক্ষেত্রে ফ্যামিলিটা না চাইতে পারে বা পিয়ারটা না চাইতে পারে। তখন আপনি পিয়ারটা আপলোড করতে পারবেন না বা ফ্যামিলিটা আপলোড করতে পারবেন না। তবে কিছু কলেজে বা ইউনিভার্সিটিতে একটা জিনিস এখানে আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আদার রিকমেন্ডেশন লেটার বা আদার লেখাটা আছে। আদার লেখাটা যেগুলোতে আছে সেখানে আপনি যেকোনো ধরনের রিকমেন্ডেশন লেটার আপলোড করতে পারবেন। ওকে? সো লাস্টলি আমি বলব যে আপনি তারপরেও যদি আপনার কোনো একটা অ্যাক্টিভিটির খুবই ইম্পোর্টেন্স থাকে, যেটা আসলে কলেজের কমন অ্যাপ গুলোতে শো করতেছে না বা আপনি আপলোড করতে পারবেন না। সেক্ষেত্রে জেন্টলি আপনি জাস্ট যদি আপনার অ্যাডমিশন অফিসারকে ইমেইল করেন যে আমি আমার এইখানে আমি জব করেছি বা এখানে আমি ইন্টার্নশিপ করেছি। ওখান থেকে একটা রিকমেন্ডেশন লেটার আপলোড করতে চাচ্ছে আমার জন্য। সো আমি কি সেটা আমার ওই কোম্পানি কি সেটা পারবে কিনা? ওরা ইন জেনারেল বলবে হ্যাঁ পারবে। অ্যান্ড জাস্ট ইমেইল করে দিলেই আপনার রিকমেন্ডেশন লেটার আপনার অ্যাডমিশন ফাইলে বা অ্যাপ্লিকেশন ফাইলে ওরা এড করে দিবে। দ্যাটস ইট। সো এতক্ষণ আমরা কাউন্সিল রিকমেন্ডেশন লেটার, টিচার রিকমেন্ডেশন লেটার এবং এডিশনাল রিকমেন্ডেশন লেটার ৩ টা সম্পর্কে আমরা জেনেছি। এখন আমরা জানবো যে এগুলো কখন আপলোড করতে হয় এবং কখন আপনাকে অ্যাপ্রোচ করতে হবে। এগুলো আপলোড করতে হয় যখন আপনি অ্যাপ্লিকেশন কোনো একটা কলেজে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তার ঠিক আগ মুহূর্তে। আপনি এড করবেন ওনাদেরকে দেন আ আপনি আপনার অ্যাপ্লিকেশন গুলো সাবমিট করতে পারবেন। ওনারা এড হয়ে গেল, ওনারা ইনভাইটেড হয়ে গেল এবং ওনাদের পোর্টাল থেকে দেন ওনারা ওনাদের রিকমেন্ডেশন লেটারটা আপলোড করে দিবে বা ট্রান্সক্রিপ্ট গুলো আপলোড করে দিবে। দ্যাটস দ্য প্রসেস। হ্যাঁ? এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মিনিমাম ২ সপ্তাহ আগে ওনাদেরকে অ্যাপ্রোচ করা উচিত। আপনার টিচারদেরকে, আপনার কাউন্সিলরদেরকে বা এডিশনাল যাদেরকে আপনি নিচ্ছেন, ২ সপ্তাহ আগে আপনাকে অ্যাপ্রোচ করা উচিত এবং ব্র্যাক শিটটা ইউজ করা উচিত যাতে ওনাদের মাইন্ডটা রিফ্রেশ হয় যাতে আপনার সম্পর্কে লিখতে পারে। এবং কেন ২ সপ্তাহ আগে? যাতে আপনি আগে আপনার রিকমেন্ডেশন লেটারটা আপলোড হয়ে যায় এবং আপনি যাতে বুঝতে পারেন এবং আপনার যাতে এই প্রসেসটাতে দেরি না হয়। রিকমেন্ডেশন লেটারের প্রসেসটা কিন্তু একটু লেন্দি হয়ে যায় যখন স্টুডেন্টরা এটা ক্ষেত্রে খুব একটা গুরুত্ব দেয় না। সো আমার সাজেশন থাকবে আপনি ২ সপ্তাহ মিনিমাম ২ সপ্তাহ আগে হচ্ছে আপনার রিকমান্ডারকে জানাবেন যে আপনার আমার জন্য একটা রিকমেন্ডেশন লেটার লিখে দেন। আমি ব্র্যাক শিট পাঠাচ্ছি প্লিজ। সো স্যারকে সুন্দর করে আপনি বা টিচারকে বা যাকে আপনি অ্যাপ্রোচ করেন না কেন তাকে খুব সুন্দরভাবে প্রফেশনালি আপনি অ্যাপ্রোচ করবেন। অ্যান্ড দেন আপনার যখন রিকমেন্ডেশনটা সাবমিট হয়ে যাবে বা আপলোড হয়ে যাবে, তখন অবশ্যই আপনার সেই টিচার বা আপনার সেই এমপ্লয়ারকে অবশ্যই একটা থ্যাংক ইউ ইমেইল অর থ্যাংক ইউ টেক্সট অর এনিথিং জাস্ট একটু থ্যাংক ইউ করবেন, ওনাকে একটা গ্র্যাটিটিউড জানাবেন। সো এই ছিল আমাদের রিকমেন্ডেশন লেটার নিয়ে আজকের এই ভিডিও। সো নেক্সট ভিডিওগুলোতে আমরা কমন অ্যাপ ফিল আপ করা বা হচ্ছে অ্যাক্টিভিটি সেকশন কিভাবে ফিল আপ করতে হবে, এসে কিভাবে লিখতে হবে, ইচ অ্যান্ড এভরি ডিটেইলস নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট ভিডিওগুলোতে খুব শীঘ্রই এই মাসের মধ্যে আমরা এই প্লেলিস্টটা শেষ করার চেষ্টা করব। যাতে হচ্ছে নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে আপনি আপনার রেগুলার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।